আসসালামু আলাইকুম। তোমাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মোটামুটি অনেকগুলো পার্ট হয়ে গেছে। এটা কয় নম্বর পার্ট হতে যাচ্ছে? সম্ভবত ৮ নম্বর পার্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা বাকি পার্টগুলো যদি দেখে আসো তাহলে এই পার্টগুলো তোমরা সহজে বুঝতে পারবা এবং কাজে দিবে, বুঝছো? সবগুলো দেখে আসো, ইনশাআল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি সবকিছু বুঝবা এবং খুব ভালোভাবে বুঝবা, এবং গ্যারান্টি দিচ্ছি তুমি জৈব যৌগের যে ভয়টা আছে না, এটা দূর হয়ে যাবে এবং তুমি 90% আপ কমন পেয়ে যাবে, বুঝছো? ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো এখানে আমাদের ছোট্ট কিছু এমসিকিউর কিছু অংশ আছে, এটুকু একটু জেনে নিই। আচ্ছা, আমরা ইথানল শিখছি না? ইথানলের সংকেত মনে পড়ে? কেমন বলো তো? CH3CH2OH, এটা কি ইথানল না ভাইয়া? আচ্ছা, এই ইথানলের যদি তুমি কখনো 96%, কত বলো তো? 96% যদি জলীয় দ্রবণ নাও, জলীয় দ্রবণ মানে বুঝতেছি, মানে 100 মিলিলিটারে কত মিলিলিটার, কত গ্রাম থাকবে? 96 গ্রাম এটা থাকবে, বুঝতে পারছো? জলীয় দ্রবণ যদি নেওয়া হয় তখন তাকে বলা হয়, কি বলা হতে বলে? তখন তাকে বলা হবে রেকটিফাইড স্পিরিট। নামটা কি? রেকটিফাইড, এই নামটা একটু মনে রেখে, বুঝছো? রেকটিফাইড স্পিরিট নাম মনে থাকবে? এটা তোমার ক নাম্বার প্রশ্ন, বুঝছো? রেকটিফাইড স্পিরিট। তাহলে তোমাকে যদি কখনো বলা হয়, ক নাম্বার প্রশ্ন বলা হয় রেকটিফাইড স্পিরিট, কি বলতে পারবে না? ইথানলের কি, এটা কি ইথানল না? ইথানলের 96% জলীয় দ্রবণকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। আচ্ছা, রেকটিফাইড স্পিরিট তো পাইলা, তবে এই রেকটিফাইড স্পিরিট, এই যে ইথানল আছে না, এটাকে বলা হয় বিশুদ্ধ মদ, বুঝছো? বিশুদ্ধ মধ্যে যদি তুমি 100% দিতা না, এই যে আসলে সরি বাজে জিনিসটা। আচ্ছা, যেহেতু তোমরা শিখতেছো একটু শিখে রাখো, এই যে জিনিসটা আছে না, এটাই হচ্ছে একেবারে সাধারণ, যে যাকে মদ্যপান করে না, একেবারে সাধারণ লেভেলের মদ, মানে একেবারে কি বলে, যাকে বাংলা মদ বলে থাকে, বুঝছো? সরি, আমি এত কিছু জানি না, কিন্তু আমি পড়ছি, পড়ার জন্য আমি বুঝতে পারতেছি। আচ্ছা, এটাই হচ্ছে একেবারে সাধারণ লেভেলের মদ, এটাকেই ওই যে খেয়ে নেশাদ্রব্য হিসেবে ব্যবহার করে, বুঝছো? এখন এই জিনিসটা এইভাবে তোমাকে রেকটিফাইড স্পিরিট ব্যবহার করা হয়। এগুলা কোথায় কোথায় ব্যবহার করা হয়? এগুলা বিশেষ করে এই যে পারফিউম স্প্রে করা হয় না, পারফিউম স্প্রে করা না, এগুলাতে ব্যবহার হয়, তারপর বিভিন্ন প্রয়োজনীয় কাজে, তারপর এগুলাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, বুঝতেছো? এটা জলে, ব্রাজিল আছে না, ব্রাজিলে ওরা কি করে, ওরা ওদের জ্বালানি যে পেট্রোল বা যে জ্বালানি দ্রব্য আছে না, তার সাথে ওরা এই যে ইথানলকে ব্যবহার করে, করে ওটা দিয়ে ইঞ্জিন চালায়, বাইক বা অন্যান্য জিনিস চালায়। তাহলে এটা দিয়ে তারা ইঞ্জিন চালাচ্ছে, বুঝছো? এটা একটা ভালো, তুমি এগুলা দিয়ে ইঞ্জিন চালাও, তুমি নিজেকে চালাচ্ছ কেন, তাই না? এটা অন্যায়। ঠিক আছে, দেখো এটা হচ্ছে ইথানল, রেকটিফাইড স্পিরিট, বুঝতে পারছো? রেকটিফাইড স্পিরিট কিন্তু এটা খুবই, এটা অনেক সময় অনেকে যে কাজ করতে এনে ওরা অনেক সময় খেয়ে ফেলে, বুঝছো? জিনিসটা ভয়ঙ্কর হয়ে যায়। তো এই জন্য কি করা হয়, এটা আবার কাঠে বার্নিশ করার জন্য ব্যবহার হয়ে থাকে। তো কাঠে বার্নিশ করা, ওই কাঠের সময় দেখো না একটা স্মেল বের হয়, কাঠে ওই তো রং করার সময় বা কাঠের ওই তো বিভিন্ন পালঙ্ক তৈরি করার সময়, দেখছো? কখনো দেখছো? একটা দারুণ একটা স্মেল তৈরি হয়। আচ্ছা, ওই যে স্মেল আছে না, ওখানে এই যে রেকটিফাইড স্পিরিটটা থাকে, বুঝছো? কিন্তু মজার বিষয় হচ্ছে এই রেকটিফাইড স্পিরিটটা যখন ওই কাঠের যারা কাজ করে না, তাদের হাতে দেওয়া হয়, তো তারা এটা একটু, যাদের অভিজ্ঞতা আছে, তারা এটা নিজেকে চালানোর জন্য ব্যবহার করে থাকে, বুঝছো? এটা একটা ভয়ঙ্কর জিনিস। তো এই জন্য কি করা হয়, রেকটিফাইড স্পিরিট আছে না, এই রেকটিফাইড স্পিরিটের সাথে সামান্য পরিমাণ, দেখো সামান্য পরিমাণ কি ব্যবহার করা হয় জানো? আচ্ছা, CH2OH, এটা কি জানো? আচ্ছা, এখানে দেখো তো CH2 না তো CH3 দিতে হচ্ছে। আচ্ছা, CH3OH, এটার নাম কি বলো তো? এক কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে কি বলা হয়? মিথানল। এই এটার নাম কি? এটার নাম কি ছিল? ইথানল। এটার নাম কি? মিথানল। যদি রেকটিফাইড স্পিরিট ছিল না, ইথানল না, এটাই একেবারে অরিজিনাল, যে মদ্যপান করার সময় যেটা ব্যবহার করে, একেবারে সহজ সরল এটাই। আর এটার সাথে যদি সামান্য পরিমাণ মিথানল ব্যবহার দেওয়া হয়, কি দেওয়া হচ্ছে? সামান্য পরিমাণ যদি মিথানল দেওয়া হয়, তখন এটা একেবারে বিষাক্ত হয়ে যায়, বুঝছো? মানে মিথানলটা খুবই বিষাক্ত। মিথানল যদি কেউ একটু সামান্য পরিমাণ খায় বা একটু পরিমিত একটু বেশি খেয়ে দেবে, সে মারা যাবে, বুঝছো? তাহলে এখন কি করে হয়, এই যে কাঠে বার্নিশ করার জন্য বা ওই কাঠে রং করার জন্য যেগুলো ব্যবহার করা হয় না, রেকটিফাইড স্পিরিট, তার সাথে সামান্য পরিমাণ মিথানল দেওয়া হয়। এখন মিথানল দিয়ে দিয়েছে, এখন খাও, মরে যাবা, একেবারে মরে যাবা, বুঝছো? এটা একটা ভালো একটা উপায়, বুঝছো? তো এটা দেওয়ার ফলে এই যে মিথানল ব্যবহার করা হয়েছে না, তখন এর নাম কি হয়ে যায় জানো? এর নাম হয়েছে মেথিলেটেড স্পিরিট। মেথিলেটেড স্পিরিট, বুঝতে পারতেছি? মেথিলেটেড স্পিরিট, ঠিক আছে ভাইয়া? এই তো, অনেক বড় বড় ভয়ঙ্কর কথা বলে ফেললাম। আচ্ছা, এগুলো একটু সহজভাবে নিয়ে, বুঝছো? আসলে জানার জন্য বললাম আর কি, আর আমি নিজেও আসলে এত বেশি জানি না, আমি বই থেকে যতটুকু পড়ছি ততটুকু জানি, বুঝছো? ঠিক আছে, এটুকু বুঝতে পারছি। আচ্ছা, এটা একটু জেনে রাখো, তাইলে হয়ে যাবে।
এটা যুগ জানলা। তারপর তোমাকে আরেকটা ডেলরিন। ডেলরিন কিভাবে তৈরি হয় বলো তো? তোমরা আরেকটা এমসিকিউতে পাবা, দেখো এমসিকিউ প্রশ্ন কি বলো তো? ডেলরিন। ডেলরিনটা কি বলো তো? ডেলরিনের ভিতর কি ব্যবহার করা হয় দেখো পরে। মিথা নেল। আচ্ছা মিথানেলের সংকেতটা একটু বলো দেখি। CH3 থাকে, CHO, এটা কি? মিথানেল। মানে এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, এর সাথে কি দরকার? একটা হাইড্রোজেন দরকার, তাহলেই তো এটা মিথানেল হয়ে গেল। নাম কি হয়ে গেল? মিথানেল। এই যে মিথানেলটা তৈরি হয়েছে না, এই মিথানেল এর কি বলা হয় বলো তো? এই মিথানেল যদি নিম্ন চাপে রাখা হয়, নিম্নচাপ, আর কিছু বলা আছে? আচ্ছা মিথানলকে যদি নিম্ন চাপে রাখা হয় তখন সেখান থেকে তৈরি হয় হচ্ছে ডেলরিন। কি তৈরি হয় বলো তো? ডেলরিন। মাথায় থাকবে? আচ্ছা ডেলরিন। তোমাকে এমসিকিউতে কি বলা হবে জানো? তোমাকে এমসিকিউতে বলা হবে ডেলরিন কি থেকে তৈরি হয়? তৈরি হয় হচ্ছে মিথানেল। মনে থাকবে? বা মিথানেল থেকে ডেলরিন তৈরি করা যায়, ডেলরিন জিনিসটা কি সেটা বলা হতে পারে। পারবে না? এটা এমসিকিউর জন্য। ঠিক আছে, এটা আশা করি হয়ে গেছে। তারপর আমরা দেখবো সংযোজন পলিমারকরণ। আচ্ছা আমরা একটু পলিমারকরণ। আচ্ছা তারপর আর কিছুই তো জৈব অ্যাসিডগুলো আছে না? জৈব অ্যাসিড কোনটাতে কোন অ্যাসিড থাকে বলো তো? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড, তারপর দুধে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এই কয়েকটি এমসিকিউর জন্য জানিয়ে রাখো। ঠিক আছে, ওগুলো কিন্তু আর লিখলাম না। ওকে, মনে থাকবে না? ওকে, ওই কয়েকটা একটু মনে রাখো। সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, আরেকটা কি? ল্যাকটিক অ্যাসিড। ওকে, এখন দেখো, এখন তোমাকে সংযোজন বিক্রিয়া মানে একটা পলিমার বিক্রিয়ার, আচ্ছা বিক্রিয়া দুই ধরনের হয়ে থাকে। পলিমার, পলিমার মানে কি? যুক্ত হয় না? পলিমার বিক্রিয়া দুই ধরনের হয়ে থাকে, বুঝছো? একটা হচ্ছে সংযোজন। দেখো পলিমার বিক্রিয়া কয় প্রকার? একটা হচ্ছে সংযোজন, একটা হচ্ছে সংযোজন, বা আরেকটা নাম হচ্ছে জুতো। জুতো মানে যুক্ত হওয়া। আরেকটা কি জানো? আরেকটা হচ্ছে ঘনীভবন। একটা সংযোজন, আরেকটা হচ্ছে ঘনীভবন। ঠিক আছে, এটা যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না, পরীক্ষাতে খুব কমই আসে, কিন্তু তুমি জেনে রাখবে। ঠিক আছে, আচ্ছা সংযোজন এটা কি বলো ভাই জানো? মানে একাধিক মনোমার যুক্ত হয়ে বড় আকার ধারণ করে, সেটাই কি সংযোজন না? তাকে বলা হয় সংযোজন পলিমার। ঠিক আছে, সংযোজন পলিমার যদি উদাহরণ বলা হয় দু একটা বলো দেখি। পলিমার তৈরি, তাই না? আচ্ছা পলিমার এর আগে 2-3 বার তৈরি করলাম না? পলিমারকরণ। এই পলিমারকরণ কিভাবে হয় বলো তো? মনে করো ইথিন ছিল, ইথিন যে পারি CH2 ডাবল বন্ড CH2, এটা এন সংখ্যক নেব, এন সংখ্যক মানে অনেকগুলো নেব, নিয়ে কি দেওয়া হবে? সামান্য পরিমাণ অক্সিজেন, সাথে দেওয়া হবে কি এই 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব, সাথে 1200 অ্যাটমসফিয়ার চাপ দিব। এটা দিলে কি তৈরি হবে? এই দেখো এখানে শুধু এই সিঙ্গেল বন্ডটা মুক্ত হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? CH2 এই বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, তারপর এই পাশে একটা বন্ড, এই পাশে, তাহলে এই পাশে যদি কেউ যুক্ত হয় তাহলে আবার 4টা বন্ড হইতো। আর এইভাবে যেহেতু এটা মুক্ত অবস্থা আছে, তার মানে বুঝতেছে এখানে কতগুলো যুক্ত হতে পারবে? সবার সাথে অনেকগুলো যুক্ত হতে পারে, এই জন্য এটাকে বলা হয় পলিমার। এন সংখ্যা মানে এটা এন সংখ্যক দিলে ওটা এন অনেকগুলো তৈরি হবে, বুঝতে পারছো? আচ্ছা দেখা যায়? ঠিক আছে, এটার নাম ইথিন হলে এটার নাম কি? পলিথিন। আচ্ছা এটা হইলো, বুঝতে পারছি, পলিথিন। আচ্ছা তারপর যদি তোমাকে বলা হয় আর কি হতে পারে বলো তো? পলিপ্রোপিন। পলিপ্রোপিন। ওকে, পলিপ্রোপিন জিনিসটা কি দেখো? পলিপ্রোপিন। আচ্ছা পলিপ্রোপিন, প্রোপিন বলতে কি বোঝানো হচ্ছে? কয় কার্বন থাকবে বলো তো? এটা ইথিন। ইথিন মানে কয়টা কার্বন ছিল? দুইটা কার্বন ছিল ইথিন, সেখানে হয়েছে হচ্ছে পলিথিন। 3টা কার্বনকে বলবো প্রোপিন, সেখান থেকে হবে পলিপ্রোপিন। কি সহজ জিনিস, বুঝছো? আচ্ছা তাহলে 3টা কার্বন আঁকাও দেখি। 1 CH3, তারপর CH2, CH2 না, ডাবল বন্ড দিই, ধরো ডাবল বন্ড CH, কত হইল? এখানে 2, ঠিক আছে না? আচ্ছা এটাকে তোমাদের বইয়ে একটু প্রক্রিয়াকরণ করে লিখছে, দেখো এটা যা, এটা সেম জিনিস। দেখো CH ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড দিলাম, তারপর এখানে দিলাম হচ্ছে কি দেখো CH, এখানে দিলাম হচ্ছে CH3, তাই না? এই পাশে ওই পাশে একই জিনিস তো, এই পাশে এবার দেখো, এখন এখানে ঠিক এখানে CH2 দিতে হবে। দেখো বইয়ে এই পাশে লেখা আছে, এবং এটাকে আবার কি করছে জানো? ব্র্যাকেট দিয়ে লিখছে, মানে এই যে জিনিসটা ছিল এটাকে আবার সুন্দর করে এবার ব্র্যাকেট দিয়ে লিখছে। আর তোমরা ভয় পেয়ে যাও, বাবা কি হইলো বুঝছো? CH2 ডাবল বন্ড CH3, এটা কি আসলে প্রোপিন। এই যে এটাও যা সব সেম, বুঝতে পারছি? এই যে এটা যদি প্রোপিন হয়, এখানে প্রভাবক হিসেবে কি ব্যবহৃত হয় বলো তো? প্রভাবক। এই যে প্রভাবক, তুমি একটু বলো দেখি। আচ্ছা তাহলে এই প্রোপিনটা তোমাকে যদি দেখানো হয়
প্রভাবক হিসেবে, আচ্ছা প্রভাবকটা তোমরা একটু জেনে নিও। 140 আচ্ছা 140 ডিগ্রি সেলসিয়াস, 140 আর কি 140 অ্যাটমসফিয়ার, 140 অ্যাটমসফিয়ার, 120 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা সাথে 120 ডিগ্রি আর TiCl4 থাকে, আর সাথে থাকে হচ্ছে TiCl4, এই জিনিসটা ইম্পর্টেন্ট, TiCl4। এটাকে বলা হয় টাইটানিয়াম ক্লোরাইড। কি বলো তো? টাইটানিয়াম ক্লোরাইড। তার মানে তুমি প্রোপিনের সাথে যদি টাইটানিয়াম ক্লোরাইড সাথে 140 অ্যাটমসফিয়ার পাশাপাশি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, তাহলে এখান থেকে তৈরি হবে পলিপ্রোপিন। পলিপ্রোপিন কি যে ডাবল বন্ড ছিল না, এটা শুধু মুক্ত হয়ে যাবে। মুক্ত হয়ে গেলে কি হবে দেখো তো, CH2 এই পাশে একটা বন্ধন, এই পাশে একটা বন্ধন, আর এখানে কি হলো CH, এখানে এই জিনিসটা CH, আর এখানে কি থাকবে দেখো CH2, তারপর এখানে হবে CH2 হয়ে একটা বন্ধন মুক্ত। বুঝতে পারছি? এটা কত সংখ্যা? n সংখ্যা। এই দেখো এটাও n সংখ্যা, এটাও n সংখ্যা। বুঝতে পারছি? এই যে তার মানে ইথিন গুলা যুক্ত হয়ে পলিথিন, প্রোপিন গুলা যুক্ত হয়ে পলিপ্রোপিন। ঠিক আছে, আরেকটা বিক্রিয়া আছে সেটা হচ্ছে পিভিসি। এই যে তোমরা পিভিসি পাইপের অ্যাডভার্টাইজমেন্ট দেখো না, এই যে পিভিসি পাইপ, কোথা থেকে পিভিসি পাইপ, আচ্ছা ওটা দিয়ে পিভিসি দিয়ে পাইপ তৈরি হয়, বুঝছো? তাহলে এই ইথিন দিয়ে পলিথিন তৈরি হয়, তারপর ওটা পলিপ্রোপিন। পলিপ্রোপিন খুবই হালকা জিনিস, বুঝছো? এটা হচ্ছে খুবই একটা হালকা জিনিস, মোটামুটি বেশ পাতলা একটা জিনিস, এটা একটু মনে রেখো। তারপর তোমাদের পরেরটা কি বললাম? পিভিসি। এই যে তোমাদের পিভিসি পাইপের অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকো, পিভিসি। পিভিসির পুনরূপ কি জানো? পলিভিনাইল ক্লোরাইড। নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা পি থেকে পলি, ভি থেকে ভিনাইল, সি থেকে ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড, এটার মনোমার কি জানো? এটার মনোমার বলো দেখি কি হবে এটা? আচ্ছা CH2 ডাবল বন্ড CHCl। আচ্ছা দেখো একটু আগে আমরা ইথিন লিখছিলাম না, ইথিন কি ছিল? CH2 ডাবল বন্ড CH2, এখানে CH2 না হয়ে একটা ক্লোরিন যুক্ত হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা জাস্ট একটা ক্লোরিন যুক্ত হাতে এটার নাম হয়ে গেছে পলিভিনাইল ক্লোরাইড। বুঝতে পারছো? আচ্ছা এই যে পলিভিনাইল ক্লোরাইড মানে কি, এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। এটার নাম কি? এটার নামই হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড। এখন দেখো ভিনাইল ক্লোরাইড, যেহেতু ভিনাইল ক্লোরাইড যদি অনেকগুলা যুক্ত হইতো তার মানে কি হইতো, তখনই তো তাকে পলিভিনাইল ক্লোরাইড বলা যাইতো। এই ভিনাইল ক্লোরাইড এটা কত সংখ্যক জানো? n সংখ্যক, অনেকগুলো। আচ্ছা এটার সাথে কি প্রভাবক হিসেবে কি দেবো বলো তো? একটা নির্দিষ্ট পরিমাণ চাপ তাপ। আচ্ছা আচ্ছা এর সাথে দেব H2O2 মানে পারক্সাইড, পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ চাপ এবং তাপ। এটুকু দিতে পারবে না? ঠিক আছে, এটা দিলে তোমার কি হয়ে যাবে দেখো, এটাও সেম জিনিস, মাঝখানে ডাবল বন্ড ছিল না, দুই পাশে মুক্ত হয়ে যাবে। তাহলে কি হবে CH2 এবং এই পাশে একটা, আর CH তারপর Cl আছে না? আচ্ছা তার মানে এখান থেকে 1 2 আরেকটা বন্ড মুক্ত অবস্থায়। বুঝতে পারছি? এই যে এখানে n সংখ্যা। বুঝতে পারছি? আচ্ছা এটার নাম কি ছিল? ভিনাইল ক্লোরাইড। আর এটার নাম কি হয়ে গেল? পলিভিনাইল ক্লোরাইড, যাকে সংক্ষেপে বলতে পারে PVC। বুঝতে পারছি কিনা? এই যে কয়টা বিক্রিয়া দেখলাম এগুলা হলো সংযোজন বিক্রিয়া। তাহলে এতক্ষণ যেগুলা দেখলাম তারা কিসের ভিতর পড়ে? সংযোজন বিক্রিয়া। বুঝতে পারছি? আচ্ছা তার মানে সংযোজন বিক্রিয়া তুমি কাকে বলবা? সংজ্ঞা বলো দেখি। তার মানে একাধিক মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়ে অনেকগুলা মানে ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার নির্দিষ্ট প্রভাব তাপের মাধ্যমে যুক্ত হওয়াকে কি বলা হয়? পলিমার। এই পলিমার তৈরি প্রক্রিয়াকে সংযোজন বলা। এইভাবে যুক্ত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে সংযোজন। বুঝতে পারছি? ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখো। এবং তোমরা মনে রাখো যে পিভিসি দিয়ে কি তৈরি করা হয়? পাইপ তৈরি করা। আর পিভিসি ক্লোরিন দেওয়াতে এটা শক্তিশালী হয়, বুঝছো? এই আমাদের যে প্লাস্টিক চেয়ার আছে না, প্লাস্টিক চেয়ার বা প্লাস্টিকের যেসব পদার্থ দেখো এগুলাতে বিশেষ করে পিভিসি ব্যবহার করা হয়। বুঝতে পারছো? আচ্ছা এটা হইলে এখন আমরা ঘনীভবনে আসি। দেখো ঘনীভবন সংজ্ঞাটা কি সেটা বলার আগে তোমাকে ঘনীভবনের উদাহরণ দেখানো। তো এই ঘনীভবন তুমি একটু দেখো ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা এটার কাজ হয়ে গেছে। ঘনীভবনে দেখবে অ্যাডিপিক অ্যাসিড দেওয়া হয়। অ্যাডিপিক অ্যাসিড মানে বুঝো? দেখো অ্যাডিপিক অ্যাসিড এই তো COOH লিখতা না, এটা এই পাশে এই পাশে লিখতে দেখো COOH। এই পাশে কেন লিখলাম জানো? কারণ কোনো জিনিস তো কার্বনের সাথে যুক্ত হয়। কার সাথে যুক্ত হয়? কার্বনের সাথে যুক্ত হয়। এই জন্য আমি এই পাশে লিখলাম। যদি এই পাশে লিখতাম হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার তো জায়গা নেই। তাহলে এই পাশে এটা লিখলাম, তারপর এখানে লিখে কি দেবো জানো? CH2। বুঝতে পারছো? CH2 মানে কি মিথাইল মূলক না? আচ্ছা এখানে আমি দিচ্ছি হচ্ছে CH2 কতটা জানো? 4টা। তার মানে 4টা মিথাইল মূলক, তার সাথে আবার এইবার দেখো দিচ্ছি COOH। বুঝতে পারছো? তার মানে এই যে কার্বনের সাথে তো এটা যুক্ত হবে, এটাও তো কার্বনের সাথে যুক্ত হবে, আর এই পাশে এটা দিলাম। বুঝছো? COH যা OH OC সেম জিনিসই, এটাকে এই পাশে লিখছি, এটা এই পাশে। আচ্ছা এটা n সংখ্যা, কত সংখ্যা? এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড।
নাম কি এটা? অ্যাডিপিক অ্যাসিড। অ্যাসিড না এটা? জি। এটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিড। মাথায় থাকবে? জি। অ্যাডিপিক অ্যাসিড। এই অ্যাডিপিক অ্যাসিড লিখলা, পাশাপাশি একটা নতুন একটা জিনিসটা দিবে, সেটা কি বলো তো? NH2। আচ্ছা তুমি নামটা বলো দেখি। হেক্সামিন, মনে পড়ে? হেক্সামিথিলিন। হেক্সামিথিলিন মিথিলিন ডাইঅ্যামিন। ডাইঅ্যামিন। আচ্ছা হেক্সামিথিলিন মানে কি? এটা মিথিলিন কয়টা ছিল? 4টা ছিল। চারটা। ওখানে কয়টা থাকে জানো? 6টা থাকে। 6টা। ঠিক আছে, এই জন্য ওটার নাম হয়েছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। আর মিথিলিন ডাইঅ্যামিন কাকে বলা হয় জানো? NH2। দেখো কি, NH2 সাথে একটা বন্ড দিয়ে মিথিলিন কয়টা জানো? CH2 কয়টা? 6টা। হেক্সা সাথে আবার NH2। এটার নাম কি বলো তো? এটার নাম হেক্সামিথিলিন। এই যে এটা মিথিলিন না, কয়টা আছে? মিথিলিন কয়টা আছে এখানে? মিথিলিন আছে হচ্ছে 6টা। যেহেতু 6টা আছে সুতরাং এটার নাম হচ্ছে হেক্সামিথিলিন। তাহলে এটার নাম আমি বলবো হেক্সা, বোঝা যায়? হেক্সামিথিলিন। হেক্সামিথিলিন। অ্যামিন কয়টা আছে? 1টা 2টা, এই জন্য আমি বলবো ডাই অ্যামিন। বুঝছি কি না? বুঝছি। ডাই অ্যামিন লেখা দেখা যায়? জি। এটা দেখতে পাচ্ছ কি না? ওকে ঠিক আছে, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। বুঝতে পারছি? আচ্ছা তুমি একটু দেখাই দিতে পারবা? ওকে, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন বিষয়টা বুঝতে পারছি কিনা? জি। ওকে ক্লিয়ার। তাহলে এইটুকু এখন হইলো না? এটা হওয়ার পর এটাও কি এন সংখ্যা, বুঝছো? এটাও এন সংখ্যা। এই দুইটা আমি যখন নিলাম, এখন আমি বিক্রিয়া ঘটাবো। দেখো প্রভাবক হিসেবে কি ব্যবহৃত হবে বলো তো? প্রভাবক হিসেবে ব্যবহৃত হবে টাইটানিয়াম অক্সাইড। ঠিক আছে, টাইটানিয়াম অক্সাইড। টাইটানিয়াম অক্সাইড। ঠিক আছে, আর নির্দিষ্ট পরিমাণ তাপ দিব। এটা দিলে দেখো এখান থেকে তুমি এই বিক্রিয়াটা তুমি করতে অনেকে ভয় পাও, দেখেই ভয় লাগতেছে না? হাই হাই এত বড় কেমনে কি বিক্রিয়া করবো? এটা কি করবে জানো? এখান থেকে শুধু পানি বের করে দিবা, 2 অনুসংখ্যা পানি বের করে দাও। পানি কোথায় পাবা? এখানে ওএস আছে না? দেখো তো একটু মজার বিষয়, দেখো এখান থেকে ওএস আছে না? এখানে কি ওএস আছে না? ওএস পাইছি, 2 জায়গাতে ওএস। এখানে দেখো H2 আছে না? এখানে কি H2 আছে না? আচ্ছা H2 তো ছিল, এখান থেকে যদি একটা হাইড্রোজেন নিতাম, এখান থেকে যদি ওএস নিতাম, কি হইতো? পানি হইতো। এখান থেকে একটা হাইড্রোজেন আর একটা ওএস নিতাম, কি হইতো? বুঝতেছো? দেখো তো আমি কি কি বের করে নিলাম, দেখো তো। আমি বের করে নিছি হচ্ছে এই পাশ থেকে একটা হাইড্রোজেন নিছি, এখান থেকে একটা ওএস নিছি, তার মানে কি হলো? H2O। এখান থেকে একটা হাইড্রোজেন নিছি, এখান থেকে ওএস নিছি, কি হলো? H2O। তার মানে কি 2টা হইলো না? 2টা। এগুলা এন সংখ্যা, তার মানে এটাও কি এন সংখ্যা হবে না? এটা আমি বলবো 2n সংখ্যা। বুঝতে পারছি কিনা? এটা যদি 10টা হয়, এটা হবে 20টা। আর এন দ্বারা কি বোঝানো হচ্ছে? যে কোনো সংখ্যা। এটা 10 হলে এটা 20 হবে। ঠিক আছে, এত নিলাম। আচ্ছা এটা যদি নেই তাহলে বাকি থাকলো কি কি বলো তো? এগুলা বাকি থাকলো না? এখন এগুলা যে অংশটুকু বাকি থাকলো, এই জিনিসটাকে একটু অ্যাডজাস্ট করে দাও। তার মানে কি লিখলাম? এখানে মন করে লিখলাম হচ্ছে OC লিখলাম, বা এটার সাথে এটা, এটার সাথে এটা, যে কোনো ভাবে তুমি মিলাই দিতে পারো। দেখো যদি আমি মিলাই দিতাম তাহলে হ্যাঁ কি এভাবে লিখতেছো? এভাবে লিখলে জিনিসটা ইজি হয়ে যাবে। তার মানে দেখো OC, তারপর কি হয়েছে? CH2 4 না? 4, তারপর CO, সাথে এখানে কি NH, সাথে NH। ওই যে H2 ছিল, একটা হাইড্রোজেন উঠে নিয়েছিলাম, NH। তারপর এখানে কি আছে? CH2, এটা হচ্ছে 6 সংখ্যা, তার সাথে আবার NH। হইছে। আর দুই পাশে দেখো মুক্ত ছিল, এটা তার মানে অনেকগুলো, এটা আবার কতখানি? n সংখ্যা। বুঝতে পারছি? এই যে জিনিসটা পাইলাম না, এটার এই ভদ্রলোকের একটা নাম আছে, সেটা হচ্ছে নাইলন 6:6। নাম কি বলতো? নাইলন 6:6। এই যে জিনিসটা বুঝতে পারছি, একেবারে তোমাদের যা ছিল তোমাদের সব বলা হয়ে গেল, বুঝছো? মোটামুটি সব ক্লিয়ার। তাহলে এইটুকু যদি বুঝে থাকো তাহলে এই ঘনীভবন, এবং পরের পৃষ্ঠায় একটা তোমরা চার্ট দেখতে পাবো, কোনটাতে কোনটা তৈরি। এতক্ষণ যেগুলো বললাম না, এগুলাই কোনটা কার মনোমার, কোনটাতে কি তৈরি হয়। যেমন পিভিসি পাইপ তৈরিতে ব্যবহৃত হয়। আর এই নাইলন কিসে ব্যবহৃত হয় জানো? রশি আছে না, শক্ত রশি, ওই নাইলনের রশি বলে না, এই যে এটা এই নাইলন থেকে তৈরি হয়। বুঝতে পারছো এবার? শক্তিশালী রশি, এই তো সুন্দর। এই যে জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা এই জিনিসটা মাথায় রেখো, তাহলে মোটামুটি ক্লিয়ার। তারপর তোমাদের লাস্ট একটা টপিক, খ নাম্বার প্রশ্ন আসার মতো, তোমাকে বলবে জৈব যৌগ আর অজৈব যৌগের ভিতর পার্থক্য কি? কি বলতো? এটা খ নাম্বার প্রশ্নে চলে আসছে, মনে করো আসার মতো খুবই সম্ভাবনা আছে, বুঝছো? তাহলে কি কি প্রশ্ন হতে পারে? জৈব যৌগ এবং অজৈব যৌগের ভিতর পার্থক্য বের করা বলতে পারে। ওকে, তাহলে আমরা পার্থক্যগুলো একটু দেখি। লাস্ট টপিক, ওকে লাস্ট। ঠিক আছে, টাইম ডিউরেশন কিরকম হয়েছে? আচ্ছা 19 মিনিট। ঠিক আছে, আচ্ছা খুব বেশি হয় নাই। দেখো জৈব যৌগ, আরেকটা কি? অজৈব যৌগ।
বুঝতে পারতেছি? হুম। অজৈব দুটার পার্থক্য বুঝছো? একটু সংক্ষেপে জাস্ট একটু বলি দেখো, অজৈব যৌগ এই দুটার পার্থক্য, এটা কোথায় আসবে? খ নম্বর প্রশ্নে আসবে বুঝছো? সুন্দর মতো খ নম্বরে বলবে ব্যাখ্যা দাও। তাহলে এই দুটা তুমি যদি এই যে ব্যাখ্যা মানে পার্থক্য আকারে লিখলে, জৈব যৌগ কি বলতো? এখানে কার্বন থাকে না, হুম। তুমি এখানে আমি একটু সংক্ষেপে লিখতেছি, আচ্ছা। কার্বন মাস্ট, মাস্ট মানে কি বুঝতেছো? থাকে। অবশ্যই থাকবে, তার মানে কার্বন যৌগ মাস্ট। আর এখানে কি কার্বন যৌগ সচরাচর থাকে না, তার মানে কি থাকে না। থাকে না, অজৈব যৌগে কার্বন সচরাচর থাকে না। থাকে না, আবার থাকলেও খুবই কম বা নগণ্য। খুবই কম, বুঝছো? এই জিনিসটা বলতে পারবে না? জি। আচ্ছা, তার মানে এটা কিন্তু তুমি কিন্তু বিশ্লেষণ করে লিখবা, সুন্দর করে লিখতে পারবে না? জৈব যৌগে কার্বন থাকা বাধ্যতামূলক, কার্বন থাকবে। আর অজৈব যৌগে কার্বন থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকলেও খুব সামান্য জিনিস, ঠিক আছে। তারপর যদি তোমাকে বলা হয় জৈব যৌগ তৈরি হতে অনেক বেশি সময় লাগে, কি লাগে? বেশি সময় লাগে। বেশি সময় লাগে, আস্তে আস্তে। ওই যে মাটির নিচে জীবাশ্ম ছিল একদিনে হয়েছে? না। এই যে আস্তে 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 আস্তে, এই যে আমরা পেট্রোলিয়াম, এই যে ডিজেল, এগুলো একবার হয়েছে? হয় নাই তো, অনেক আগে অনেক পলি জমে 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 এবার তৈরি হয়েছে। আচ্ছা, মানে অনেক বেশি এই যে গাছ, মৃতদেহ, এগুলা থেকে আস্তে আস্তে বিক্রিয়া করে তৈরি হয়েছে, বুঝছো? কারণ কি এরা বেশি সময় লাগে। আচ্ছা, এখানে কি লাগে? কম সময় লাগে। কম সময় লাগে, বুঝছিস? এটার সাথে সাথে ওই ল্যাবরেটরিতে তুমি খুব দ্রুত বিক্রিয়া করাইতে পারবে, বুঝছো? আচ্ছা, কম কম সময় লাগে, বুঝছো? আমি কি লিখতেছি বলো তোমাদের সাথে কথা বলতে বলতে? আচ্ছা, এখানে লাগে হচ্ছে কম সময়। কম সময়, ওকে, বোঝা যায়? জি। কম সময় লাগে, ওকে। তারপর আরেকটা জিনিস দেখো, 3 নম্বর পয়েন্ট যদি বলি, প্রকৃতিতে জৈব যৌগের পরিমাণ খুবই বেশি। এত কিছুতে তৈরি হয়েছে না, প্রকৃতিতে বেশি। জৈব যৌগের পরিমাণ কত জানো? জৈব যৌগের পরিমাণ প্রায় লক্ষাধিক, লক্ষের মতো, 80 লক্ষ বা তার বেশি লক্ষের মতো। তার মানে এটা পরিমাণ অনেক বেশি। কি এটা? পরিমাণ বেশি। অনেক বেশি, বুঝছো? এই যে তুমি এখন বলো তো কতগুলা, আমি এইটুকুতে তুমি কতগুলা শিখছো? অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, তারপর এটা 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, কার্বন যত বাড়াচ্ছ তত ভিন্ন ভিন্ন অনেকগুলো হচ্ছে না, বুঝতেছো? লক্ষ লক্ষ হওয়া সম্ভব কিনা? অনেক কিছু সম্ভব। তাহলে এটা অনেক বেশি, আর এটার পরিমাণ কত? কম, সামান্য, মানে কম পরিমাণ, বুঝছো? আর একটা দিলে জৈব যুক্ত হবে। আচ্ছা, এই তোমাদের বইয়ে 3টা অপশন দেওয়া আছে, তুমি আরেকটা কি দিয়ে উদাহরণ দাও। হ্যাঁ, তাহলে আচ্ছা, কোন পরে দুইটা অথবা চারটা দাও। উদাহরণ হিসেবে কি কি দিতে পারো? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এখানে কি কি আছে না? অ্যালকেন, তুমি বলবা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলা বেশ কিছু দিতে পারো। কি দিবা? অ্যালকেন, অ্যালকেনের সংকেত দিতে পারো না? যে কোনো অ্যালকেন, অ্যালকেন হোক, অ্যালকিন হোক, কি অ্যালকেনের সংকেত কি? CN H2N প্লাস প্লাস 1 2, 2 এভাবে অনেকগুলো দিতে পারো। আর এটার উদাহরণ আকারে তুমি কি দিতে পারো? যেমন মনে করো বেশ কিছু ছিল হচ্ছে, মনে করো কি কি দিতে পারো? এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলা কি? এগুলা সব অজৈব পদার্থ, বুঝতে পারছি? এই যে এর মাধ্যমে আমাদের সবকিছু শেষ, সাবাস বাংলাদেশ, বুঝছো? ঠিক আছে, আমরা বিশাল একটা ক্লাস করে ফেলছি। কয়টা পার্ট হয়েছে বলো তো? 9টা 10 8টা না 9টা পার্ট হয়েছে? এটা সম্ভবত 8টা পার্ট হওয়ার কথা। ঠিক আছে, এই যে এতগুলা পার্ট হয়েছে, অনেক কষ্ট, তোমাদের অনেক কষ্ট দিছি, আমিও কষ্ট করতেছি। তোমাদের আশাবাদী যে এগুলা যদি করো না, তোমাদের একটা দেখো, তোমাদের গ্যারান্টি দিচ্ছি, বুঝছো? গ্যারান্টি, দেখো লিখে রাখো, তোমাদের গ্যারান্টি দিচ্ছি, বুঝছো? তুমি এইটুকু ক্লাস যদি ভালোভাবে বুঝে থাকো, তোমাকে গ্যারান্টি দিলাম, যাও এইটুকু জাস্ট ক্লাস, আমি যা বলছি সব কিছু বুঝছো, নিজে নোট করছো এবং সেটা একটু রিভিশন দিছো, তাহলে তুমি 90% আপ কমন পাবা। যাও, এটা লিখে রাখলাম, 90% আপ কমন পাবা একেবারে এখান থেকেই। আমি যতগুলা তোমাকে পেঁচিয়ে পেঁচিয়ে বলছি, যেভাবে যেভাবে বলছি, এখান থেকেই পেয়ে যাবে, বুঝছো? পাবা না? একটা সাহস বাড়তেছে না? এই যে কঠিন জিনিস, এখান থেকে বোর্ডে 1টা 2টা 3টা পর্যন্ত সৃজনশীল আসে, বুঝছো? কোনো কোনো বোর্ডে 1টা আসে, কোনো কোনো বোর্ডে 2টা, কোনো কোনো বোর্ডে 3টা পর্যন্ত দিয়ে দেয়। তোমার সিকিউ কয়টা থাকে? 8টা। একটা অধ্যায় থেকে যদি 2টা বা 3টা থাকে, এগুলা যদি তুমি ভালোভাবে পারো, আর এটা এটা কি জানো, এটা কি টিচারকে সন্তুষ্ট করার মতো একটা অধ্যায়। সবাই এই অধ্যায় ভয়ে স্কিপ করবে, আর তুমি যখন এই অধ্যায়ে পারদর্শী হবে, তুমি অধ্যায় দিতে আর স্বাচ্ছন্দ্য বোধ করবে না, তোমার ভালো লাগবে। আর এই অধ্যায় যখন তুমি কনফিডেন্সের সাথে সঠিকভাবে অ্যান্সার করতে পারবা, তখন টিচার তোমার ওটা দেখেই না, তুমি বুঝে যাবে যে হ্যাঁ, তুমি অরিজিনাল স্টুডেন্ট, তুমি পারো। অ্যান্ড তোমার যদি শুরুতে দেখা যায় অনেক ভালো কিছু লেখছো, শেষে গিয়ে অনেক সময় ছোটোখাটো ভুল হয়ে যায় না, ওই ভুলটা ক্ষমার দৃষ্টিতে দেখবে, বুঝছো? তিনি তোমার খাতা দেখেই বুঝতে পারবেন না এটা ভালো স্টুডেন্ট, অল্প একটু মিস্টেক হয়েছে, তাকে নাম্বার দেওয়ার মতো, বুঝছো? এটা টিচারের মাইন্ড, একটা মাইন্ড গেম চলে, বুঝছো?
এই মাইন্ড গেমটা একটু মাথায় রেখো। আচ্ছা এটা কি লিখলাম জানি না হয়েছে কিনা, এবারে আচ্ছা ঠিক আছে, গ্যারান্টি 90% আপ কমন পাবা, ঠিক আছে? জি। এটুকু মাথায় রাখো, ইনশাল্লাহ পেয়ে যাবে। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার দেখা হবে পরের কোনো ক্লাসে, বিশাল বিশাল ক্লাসে, ঠিক আছে? আচ্ছা দেখা হবে ইনশাল্লাহ। ততদিন সৃষ্টিকর্তা তোমাদেরকে ভালো রাখো, সুস্থ রাখুন, আমাকেও ভালো রাখো। দেখা হবে পরের কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।